নমস্কার, মিউচুয়াল লার্নিং ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকের এই ভিডিওতে 2016-17 সালের যে গ্রুপ ডি পরীক্ষা হয়েছিল তার গণিত বিষয়ের সমাধান নিয়ে উপস্থিত হয়েছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস এবং প্রশ্নপত্রটি ডাউনলোড করার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হও। দেখো, প্রথমেই যে অঙ্কটি আছে 6598 সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফলটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। পূর্ণবর্গ সংখ্যা বলতে আমরা কি বুঝি, যে যখন কোনো একটা সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করা হয় এবং তারপরে যে গুণফলটা পাওয়া যায় সেটা হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা। যেমন 2কে 2-এর সাথে গুণ করলে পাই 4, 3কে 3-এর সাথে গুণ করলে পাই 9। এই সংখ্যাগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। তাহলে প্রথমেই আমরা কি করব, এই যে 6598কে আমরা বর্গমূল করব। বর্গমূলের নিয়ম তোমরা সবাই জানো, যে ডান দিক থেকে জোড়া মেলাতে হয়, তারপরে ভাগের মতোই গুণ করব কিন্তু একই সংখ্যা দিয়ে, যেমন 2 দুগুণে 4, 3 তিরিকে 9, 4 চারে 16, এইভাবে 8 8টে পাবো 64, বিয়োগ দিলে 1। এক্ষেত্রে নিয়ম কি, এদিকে যে থাকবে তার এদিকে ডবল হবে, 8-এর ডবল কত 16, তাহলে এদিকে হবে 16। এবং এই ক্ষেত্রে 9 এবং 8 এটা নামিয়ে দিলাম। এবার যখন আমরা এটাকে গুণ করব তখন এই যে এই অংশে আছে 1 6, এর সঙ্গে যদি আমরা নিচে 1 নিই তাহলে আবার নিচে আর একটা 1 দিয়ে গুণ করতে হবে। এই হচ্ছে এটা নিয়ম। তাহলে সেই ক্ষেত্রে যদি 1 দিয়ে এটাকে গুণ করি তাহলে 1 6 6, 1 1 161। এটা 2 দিয়ে গুণ করলে এটার থেকে অনেক বেশি হয়ে যাবে, তার জন্য আমরা এটাকে 1 দিয়ে গুণ করব এবং এখানে 1ই রাখবো। এটাকে আমরা এখন কেটে দিচ্ছি, তাহলে এখানে হয়ে যাবে 161। যখন আমরা এটা বিয়োগ দিব, 8 থেকে 1 বাদ দিলে 7, 9 থেকে 6 বাদ দিলে 3, তাহলে দেখো এখানে অবশিষ্ট থেকে যাচ্ছে। এখানে যদি বলতো যে এত সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে, যোগ না বলে যদি বলতো বিয়োগ করলে সেটি পূর্ণবর্গ সংখ্যা হবে, তাহলে আমরা বলতাম 37 বিয়োগ করতে হবে। কিন্তু যেহেতু যোগ করতে বলেছে মানে আরও সংখ্যাটাকে বাড়াতে হবে, তাহলে কি করব, এই যে 81-81-র পরের সংখ্যা কত 82, তাহলে 82-র বর্গমূল আমরা জেনে নেব। 82-র বর্গমূল মানে 82 গুণিত 82, এটা হয় 2 দুগুণে 4, 8 দুগুণে 16, 8 দুগুণে 16 32, 3 8 8 64, 3 67। এটা গুণটা আমি সংক্ষেপে করলাম, তোমরা করে নেবে। তাহলে এই যে সংখ্যাটা পেলাম 6724, সেইখান থেকে আমরা এবার 6598 বিয়োগ দেব। 14 থেকে 8 বাদ দিলে 6, 10 12, 1 6 আছে 5 7 1, তাহলে কত পেলাম 126। তাহলে এই সংখ্যাটার সঙ্গে আরও 126 গুণ করলে তবেই, যোগ করলে তবেই একটা পূর্ণবর্গ সংখ্যা পাবো। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে 126, অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, 30 কিমি প্রতি ঘন্টা বেগে চলমান একটি ট্রেন 27/2 সেকেন্ডে একটি বিন্দুকে অতিক্রম করলে ট্রেনটির দৈর্ঘ্য হবে। এখানে অর্থাৎ কী চাইছে, ট্রেনটির দৈর্ঘ্য কত সেইটাই চেয়েছে। তাহলে একটা স্বাভাবিক কথা, যদি কোনো একটা বিন্দুকে একটা ট্রেন অতিক্রম করে তাহলে সে কী করবে, তার যে প্রথম প্রান্ত ইঞ্জিন থেকে একদম শেষ প্রান্ত পর্যন্ত কি করবে, পুরোটা তাকে ক্রস করতে হবে, অর্থাৎ তার নিজের দৈর্ঘ্যটাই সে অতিক্রম করবে। তাহলে এই ক্ষেত্রে ট্রেনটির যে নিজের দৈর্ঘ্য সেইটাই সে 27/2 সেকেন্ডে অতিক্রম করেছে। তাহলে এখন আমরা কি করব, যে ট্রেনটির গতিবেগ কত আছে না 30 কিমি পার ঘন্টা। তাহলে এই যে কিমি পার ঘন্টা আছে, এই কিমি পার ঘন্টাকে আমরা যখন সেকেন্ড পার মিটারে কনভার্ট করব, কেন করব, কারণ এখানে যে পরবর্তী অংশটা সেখানে সেকেন্ডে দেওয়া আছে। তাহলে মিটার পার সেকেন্ডে যখন করব তখন কত দিয়ে গুণ করতে হয় না 5-এর 18 দিয়ে গুণ করতে হয়। আমরা কেন এটা করি সেটা যখন বিস্তারিত ভিডিও আনবো টপিক ওয়াইজ তখন তোমাদেরকে বিশ্লেষণ করে আলোচনা করব। তো এখন আমরা এই 30 কিমি পার ঘন্টা গতিবেগকে যদি
মিটার পার সেকেন্ডে কনভার্ট করি, তাহলে 5-এর 18 দিয়ে গুণ করব। কাটাকাটি করলে কত দাঁড়াবে? 6 দিয়ে কাটলে 5, 6 দিয়ে কাটলে 3, তাহলে 5×5 = 25/3। এটা পেলাম কি? মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড গতিবেগ পেলাম। তাহলে ট্রেনটি তাহলে এক সেকেন্ডে কত পথ অতিক্রম করছে? 1 সেকেন্ডে অতিক্রম করছে এই 25/3 মিটার। তাহলে 1 সেকেন্ডে কত পথ যাচ্ছে? 25/3 মিটার। তাহলে 27/2 সেকেন্ডে সে কত মিটার পথ গিয়েছে? 27/2 সেকেন্ডে তাহলে কত মিটার গিয়েছে? এই 25/3 গুণিত 27/2 কাটলে 9 সমান সমান পাবো 9কে যদি 25 দিয়ে গুণ করি তাহলে 225/2, অর্থাৎ 225/2 সমান, এটাকে যদি ভাগ করি তাহলে পাবো আমরা 112.5 মিটার। তাহলে এটাই হয়ে যাবে উত্তর। এখানে কোথায়? অপশান এ। অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 1023 এবং 750কে ভাগ করলে যথাক্রমে 3 এবং 2 ভাগশেষ থাকবে? ভাগশেষ মানে অবশিষ্ট যেটাকে বলছি আমরা। তাহলে এই দুটোকে যখন ভাগ করতে যাব তাহলে 3 এবং 2 ভাগশেষ থাকবে। তাহলে আমরা প্রথমে এটাকে বাদ দিয়ে দিই। তাহলে এই যে 1023 থেকে 3 বাদ দিলে কত পাবো? 1020। আর 750 থেকে 2 বাদ দিলে পাবো 748। তাহলে আগেই আমরা বাদ দিয়ে দিলে কী হবে? এবার তাহলে ভাগটা মিলবে। তাহলে আমরা এই দুটোর এখন লসাগু বের করব। 1020 748-এর সঠিক গসাগু বের করব, কারণ বৃহত্তম সংখ্যা দিয়ে ভাগ করতে বলেছে। তাহলে এক্ষেত্রে গসাগু যদি করি তাহলে 2 দিয়েই চালাই প্রথমে, খুব ছোট সংখ্যা দিয়ে। তাহলে পাবো 5 দুগুণে 10, 20, 2 3 দুগুণে 6, 1 14, 7 দুগুণে 14, 4 দুগুণে 8। আবার 2 দিয়ে যাবে, 2 দুগুণে 4, 11, 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 2 1 2, 1 17, 8 দুগুণে 16, 1 14, 7 দুগুণে 14। এবার কত দিয়ে যাবে? 2 দিয়ে তো আর যাবে না। এবার চালাবো 17 দিয়ে। বিভাজ্যতার যে রুল সেইগুলো নিয়ে আমরা বিস্তারিত ভিডিওতে পরবর্তীতে আলোচনা করব, বিভাজ্যতা চ্যাপ্টার যখন আলোচনা করব তখন। 17 দিয়ে যদি চালাই, 17কে 17, 8 85, 5 17 85, 17কে 17, 117। তাহলে বৃহত্তম সংখ্যা দিয়ে, মানে এখানে গসাগু কত পাবো? এটা এগুলোর গুণফল, এটাই হয়ে যাবে গসাগু। 2 গুণিত 2 গুণিত 17 সমান সমান 17 দুগুণে 34, 34 দুগুণে 68। তাহলে 68 হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অপশান বি। পরবর্তী প্রশ্ন, 2 থেকে 12 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলির যোগফল কত? মৌলিক সংখ্যা কাকে বলে? যেই সংখ্যার 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো কিছু দিয়ে ভাগ সম্ভব নয়। যেমন 3কে যদি আমরা ভাগ করি তাহলে আমরা দেখব শুধুমাত্র 1 দিয়ে এবং 3 দিয়ে ছাড়া অন্য কোনো কিছু দিয়ে ভাগ করা সম্ভব নয়। কিন্তু যদি আমরা 4কে দেখি তাহলে 4কে দেখব 1 দিয়ে ভাগ করা তো সম্ভব, পাশাপাশি 2 দিয়ে ভাগ করা সম্ভব এবং 4 দিয়ে ভাগ করা সম্ভব। তাহলে 4 কিন্তু একটা মৌলিক সংখ্যা নয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে এই ক্ষেত্রে যদি মৌলিক সংখ্যাগুলো আমরা দেখি 2 থেকে 12 পর্যন্ত, তাহলে 2 হচ্ছে প্রথম মৌলিক সংখ্যা, তারপরে 3, তারপরে একটা 5, 7, 9 হবে না কারণ 3 দিয়ে ভাগ যায় 9কে, তারপরে 11, 12 তো হবে না। তাহলে এইগুলোই হচ্ছে 2 থেকে 12 পর্যন্ত মৌলিক সংখ্যা। তাহলে এগুলোরই যোগফল চেয়েছে। তাহলে এগুলোর যোগ যদি করি তাহলে কত পাবো? 11-র সাথে 18, 18 + 23, 23 3 26, 2 28। তাহলে 28 হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন, সুদের হার 5% থেকে কমে 4% হলে এক ব্যক্তির প্রাপ্য বার্ষিক সুদ 250 টাকা কমে যায়।
ওই ব্যক্তির জমা মূলধন কত? আমরা জানি সরল সুদের ক্ষেত্রে একটা মাত্র ফর্মুলা, যেটা সমস্ত ক্ষেত্রেই কাজ করে। ফর্মুলা হচ্ছে আই ইজ ইকাল টু পি টি আর বাই 100। এখানে আই সমান সমান হচ্ছে সুদ, সুদ হচ্ছে আয়। তাহলে এখানে আমরা কি করব, সুদ যেহেতু বলে দেওয়া আছে 250, তাহলে এখানে লিখব 250 সমান সমান পি, পি মানে হচ্ছে মূলধন, ব্যক্তির মূলধনই জানতে চেয়েছে, সুতরাং আমরা তো জানি না, সুতরাং এখানে পি লিখব, গুণিত টি, টি মানে টাইম, টাইম এখানে 1 বছর, তাহলে এখানে 1 লিখব। আর মানে হচ্ছে রেট, মানে কত পার্সেন্ট, তাহলে প্রথম ক্ষেত্রে হচ্ছে 5%, তাই 5 লিখব। আর অবশ্যই নিচে 100। এবার যেহেতু পরবর্তী ক্ষেত্রে আবার 4% বলেছে, প্রথমে 5% থেকে কমে 4%, মানে আর একবার এটাকে এখান থেকে বাদ দিয়ে দেবো। এই দুটোরই ডিফারেন্সটা হচ্ছে 5% থেকে কমে যখন 4% হলো, তখনই তার এই টাকাটা সুদ কমলো। তাহলে এখানে আমরা সরাসরি এটা বিয়োগ দিয়ে দেবো। এখানে আর এক ক্ষেত্রে কি, পি মানে মূলধনটা এক্ষেত্রে জানি না, 1 বছর টাইম, আর হচ্ছে এখানে 4/100, অর্থাৎ এখান থেকে এটা বিয়োগ করলে যেটা পাবো সেটাই হচ্ছে সুদ। এটা সমাধান করলেই আমরা মূলধন পেয়ে যাব। তাহলে আমরা এখানে কি লিখতে পারি না, 250 সমান সমান, এটা যদি আমরা ভগ্নাংশের বিয়োগ করি তাহলে কি হবে, 100 থেকে গেল, তাহলে এখানে আমরা গুণ করে দিই, 5 একে 5, তাহলে 5p বিয়োগ 100 তো ভাগ চলে 100 একই হয়, তাহলে 4p। তোমরা বোঝার সুবিধার জন্য একটু উল্টে নিতে পারো, যে কী করতে পারো, এইগুলোকে এদিকে সমান চিহ্নটা এই পারে লিখতে পারো, 5p বিয়োগ 4p/100 সমান সমান 250, বা 5p থেকে 4p বাদ দিলে কত থাকে, শুধু p, তাহলে p সমান সমান, এটা কোনাকুনি গুণ হয় তোমরা জানো, তাহলে 250 গুণিত এই 100 ওই পারে গিয়ে গুণিত হয়ে যাবে, তাহলে 250 সাথে 100 গুণ করলে কত হবে, 250, এই দুটো শূন্য সরাসরি বসিয়ে দিই, তাহলে 25,000, তাহলে 25,000 টাকা। তাহলে এক্ষেত্রে মূলধন হয়ে যাবে কত, 25,000। সঠিক উত্তর হবে অপশান বি। 36 নম্বর প্রশ্নটা দেখো, যদি 79.63 যোগ 963.8 বিয়োগ এক্স যোগ 7.953 সমান সমান 18.732 হয়, তবে এক্সের মান কত? এটা খুবই ইজি, আমরা প্রথমে এই পার্টে যেগুলো সবকে যোগ করব সেখান থেকে এটা বাদ দিলেই উত্তর পেয়ে যাব। তাহলে 79.63, তারপর হচ্ছে 963.8 আর 7.953, এই তিনটাকে যোগ করব। সুবিধার জন্য তোমরা শূন্য দিয়ে নিতে পারো। 3 5 3 8, এটা হচ্ছে 14, 14 9 হচ্ছে 23, 2 9 3 12, 12 9 21, হাত থেকে 2, 8 আর 7 15, 5 1 আর 10, তাহলে পেলাম কত, 1051.383। এখান থেকে এবার আমরা কী করবো, 18.732 বিয়োগ করব। 3 থেকে 2 বাদ দিলে 1, 8 থেকে 3 বাদ দিলে 5, আর 7 আছে 5 13, 6 13, হাত থেকে 1, 9 আছে 11, 2 11, 1 2 আছে 5, 3 5 থেকে 1 হাতে থাকে না, 1032। তাহলে দেখো 1032.651, 1032.651, তাহলে অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। 37 নম্বর প্রশ্নটা দেখো, √90 /0.09 × 10 এর মান কত হবে? এরকম অঙ্কের ক্ষেত্রে আমরা কী করব, প্রথমে রুটটা রেখে দেব, 90 বিয়োগ ভাগ চিহ্ন আছে, এটাকে আমরা পরবর্তীতে গুণে কনভার্ট করবো, আপাতত ভাগই রাখি। এইখানটায় আমরা জানি যে এটাকে দশমিক তুলতে হবে প্রথমে, তাহলে 9টা উপরে রাখবো, দশমিকের জন্য একটা 1, পরে দুটো শূন্য, তাই দুটো সংখ্যা, তাই দুটো শূন্য, গুণিত 10 সমান সমান রুট রেখে দেব, 90
বিভক্ত চাইলে রাখতে পারো। আমরা একবারই কাটাকাটি করবো, তাই আমরা বিভক্তটাকে উল্টে নিচ্ছি। এটাকে আমরা ভাগটাকে গুণ করলে কি হয়, নিচটা উপরে চলে যায় আর নিচেরটা ওর নিচে আসে, নিচেরটা উপরে যায়, উপরেরটা নিচে আসে, অর্থাৎ 100 নিচে চলে আসবে 9 গুণিত 10। এবার আমরা একবারে কাটাকাটি করলে 10 দিয়ে 9 দিয়ে যদি 90কে কাটি 10, তাহলে সমান সমান পাবো √10 গুণিত 10 গুণিত 100। তাহলে এক কথায় 100, তারপর আরেকটা শূন্য আর একটা শূন্য, 4টে শূন্য। এই গুণগুলো করলে এই সংখ্যাটা হবে সমান সমান। আমরা জানি কোনো সংখ্যা রুটের বাইরে বের করতে গেলে তখন কি হয়, জোড়ায় জোড়ায় বাদ যায়। তাহলে 4টে শূন্য আছে, তাহলে 2টো শূন্য মানে 100 হয়ে যাবে। এটা ছাড়া তুমি তো চাইলে এটার বর্গমূল করতে পারো, তাহলে 100 হয়ে যাবে এখানে সঠিক উত্তর, অপশান বি। 38 নম্বর প্রশ্ন দেখি। একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহু 10% বৃদ্ধি করলে ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি কত হবে? বর্গক্ষেত্র মানে আমরা জানি যার 4টে বাহুর দৈর্ঘ্য সমান, বর্গক্ষেত্রের 4টে বাহুর দৈর্ঘ্য সমান। এক্ষেত্রে 10% মানে 10% মানে বলতে পারি আমরা যে 10/100, অর্থাৎ 1/10 অর্থাৎ বলতে পারি যে আগে যদি একটা বর্গক্ষেত্রের দৈর্ঘ্য 10 থেকে থাকে, বাহুর দৈর্ঘ্য, তাহলে এখন 1 বৃদ্ধি পেয়েছে, মানে এখন এটা 11। তাহলে আগে যদি 10 থেকে থাকে তখন এটা 1 বেড়ে গেছে, 11 হয়েছে। তাহলে ক্ষেত্রফলের কীরকম পরিবর্তন হয়েছে? আমরা জানি বর্গক্ষেত্রে যে ক্ষেত্রফলের সূত্র সেটা হচ্ছে বাহু স্কোয়ার। তাহলে আগে ছিল কত, 10, মানে 10-এর স্কোয়ার মানে কত, 10-এর স্কোয়ার মানে 100। তাহলে এখন কত, এখন 11, তাহলে 11 স্কোয়ার মানে কত, 121। তাহলে আগে ছিল 100, এখন হয়েছে 121। তাহলে কত পার্থক্য হয়েছে, 121 থেকে 100 বাদ দিলে পাচ্ছি 21। তাহলে 21%, শতকরা 21% কিন্তু কী হয়েছে, বৃদ্ধি পেয়েছে। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি। 39 নম্বর প্রশ্নটা দেখি। এক ব্যক্তি ও তার 2 যমজ ছেলের বর্তমান বয়সের গড় 30 বছর। ওই ব্যক্তি ও এক ছেলের বয়সের অনুপাত 5:2 হলে ওই ব্যক্তির বর্তমান বয়স কত? তাহলে দেখো, কোনো এক ব্যক্তি এবং তার 2 যমজ ছেলে অর্থাৎ কে, যারা দুজনের একই বয়স হবে, একদিনে জন্মেছেন, তাহলে তাদের বয়সের অনুপাত দেওয়া আছে কত, 5:2। অর্থাৎ আমরা এরকম বলতে পারি যে তাদের বয়সের অনুপাতটা 5:2 আর একজনের বয়স কত, তারও তো সেই 2ই হবে, এরও যা বয়স হবে তারও তো তাই বয়স হবে। তাহলে এটা হচ্ছে তাদের বয়সের অনুপাত, এটা পেলাম, তাদের বয়সের অনুপাত বের করলাম। এবার বলছে তাদের বয়সের গড় হচ্ছে 30। কয়জন, 3জন, এক ব্যক্তি এবং তার 2 সন্তান, তাহলে 3জনের বয়সের গড় হচ্ছে 30। তাহলে তাদের বয়সের যোগফল হবে 33-90 বছর। তাহলে ওদের 3জনের বয়সের যে যোগফল সেটা হচ্ছে 90 বছর। তাহলে আমরা যদি এই অনুপাতের ভাগহারটাকে যোগ করি, 5, 2 আর 2, তাহলে পাবো 9। 5, 2 আর 2 যদি যোগ করি তাহলে পাবো 9। তাহলে 9, এটাও তো সেই তাদের বয়সের অনুপাত, তাহলে তাদের বয়সের অনুপাতটাকে, তাদের বয়সটাকে এখানেও যোগ করা হলো। তাহলে 9 অনুপাত সমান আমরা পেয়েছি কত, 90। তাহলে 9 অনুপাত সমান যদি 90 পাই, তাহলে 1 অনুপাত সমান কত পাবো, তাহলে 1 অনুপাত পাবো 90/9, কাটলে পাবো 10। তাহলে 1 অনুপাত সমান পেয়েছি আমরা 10 বছর। এবার এখানে প্রশ্ন উত্তর চেয়েছে কি, যে ওই ব্যক্তির বর্তমান বয়স। তাহলে ওই ব্যক্তির এখানে অনুপাতের বয়স কোনটা, 5টা হচ্ছে ওই ব্যক্তির। তাহলে 1 ইউনিট যদি 10 বছর হয়, তাহলে 5 ইউনিট সমান কত পাবো, এই 10কে 5 দিয়ে গুণ করবো, তাহলে 5×10 50 বছর। তাহলে ওই ব্যক্তির বয়স হয়ে যাবে 50 বছর। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি। একইভাবে যদি তার সন্তানদের বয়স চাইতো, তাহলে 2 ইউনিট, 1 ইউনিট সমান 10 বছর, তাহলে 2 ইউনিট মানে কত, 20 বছর। তাহলে তাদের 2 সন্তানের বয়স আমরা 20 বছর, আরাম করে 20, 40 বছর বের করে দিতে পারতাম। 40 নম্বরের প্রশ্নটা দেখি। একটি সংখ্যার 25% ওই সংখ্যার 30% থেকে 15 কম, তবে সংখ্যাটির 20% সমান কত হবে? এখানে ভালো করে দেখো, কোনো একটা সংখ্যা আছে যার 25% আর থেকে যদি 30% হয়ে যায়, মানে
এইটুকুনের যে গ্যাপ সেটা হচ্ছে 15 কম বেশি হয়। কোনো সংখ্যাটার 25% যদি থেকে যদি 30% যায় তাহলে তার 15 কম বেশি হয়, অর্থাৎ এই যে গ্যাপটা হচ্ছে 25 থেকে 30% সমান সমান হচ্ছে 15। তাহলে আমরা 30 থেকে 25 যদি বাদ দিই তাহলে পাবো কত? তাহলে সমান সমান পাবো 5। এই 5% সমান সমান পাচ্ছি কত? 15। 5% যদি 15 হয় তাহলে 1% সমান কত পাবো? 1% সমান পাবো 5, 15/5। প্রশ্নে কত চেয়েছে? সংখ্যাটির 20% সমান কত? 20% সমান কত? তাহলে 20% সমান হবে 15/5 ইন্টু 20। 5 যদি কাটি তাহলে 4 5 20, তাহলে 4 15 60। তাহলে সংখ্যাটির 20% সমান সমান 60। সঠিক উত্তর অপশান বি। 5 6 4 8 2 3 সংখ্যাটিতে 4-এর স্থানীয় মান ও অভিহিত মানের গুণফল কত? তাহলে এই যে সংখ্যাটা আছে, এই যে 4 সংখ্যাটা, যে 4-এর প্রথমে স্থানীয় মান, স্থানীয় মান মানে একক, দশক, শতক, হাজার। তাহলে 4 হচ্ছে হাজারের ঘরে, তাহলে 4000। 4-এর স্থানীয় মান হচ্ছে 4000, আর তার অভিহিত মান মানে 4-এর মান 4। তাহলে এই দুটোর গুণফল কত? তাহলে 4000কে 4 দিয়ে গুণ করলে কত হবে? 4 4 16, 16000। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ। পরবর্তী প্রশ্নটা দেখো, একটি খুঁটির 1/10 অংশ লাল, 1/20 অংশ সাদা, 1/30 অংশ নীল, 1/40 অংশ কালো, 1/50 অংশ বেগুনি, 1/60 অংশ হলুদ এবং বাকি অংশটুকু সবুজ রং করা আছে। সবুজ অংশের রং 12.8 মিটার হলে খুঁটিটির দৈর্ঘ্য কত? তাহলে ধরো এরকম একটা খুঁটি আছে, যে খুঁটিটার বিভিন্ন জায়গায় রং করা আছে। এখানটা একটু রং করা আছে লাল, তারপর সাদা, কালো, এরভাবে রং করা আছে। তাহলে এই যে পুরো রংটা করা আছে এই পর্যন্ত, এইগুলোকে আমরা প্রথমে যোগ করব। বাকি অংশ আমরা দেখব তখন। বাকি অংশটুকু হচ্ছে কি আছে না, এই যে মিটারের দৈর্ঘ্যটা দেওয়া আছে। তাহলে প্রথমে আমরা কী করব, যে অংশগুলো দেওয়া আছে সম্পূর্ণটাকে যোগ করব। তাহলে 1/10 যোগ 1/20, 1/30, 1/40, 1/50 এবং 1/60। এগুলো যদি লসাগু করি তাহলে 10, 20, 30, 40, 50, 60 এগুলো লসাগু হবে। লসাগুটা তোমরা করে নিও। লসাগু হবে 600। লসাগু হবে এখান থেকে 600। তাহলে 600 সরাসরি আমরা এখানে লিখব। তাহলে 10 দিয়ে ভাগ করি 600কে, তাহলে পাবো 60। 60-এর সাথে 1 গুণ করলে 60। একইভাবে এটা পাবো 30, তারপরে পাবো 20, 15, তারপরে পাবো 5 12 60 12 এবং সর্বোপরি লাস্টে পাবো 10। নিচে 600, তাহলে 30 আর 60 90 আর 20 হচ্ছে 110, 110 120, 132 আর 15 147, 147 টোটাল। এবার আমরা কাটি, তাহলে আমরা পাবো কি 3 দিয়ে কাটি, 3 দুগুণে 6, 0 0 200। 3 দিয়ে যদি কাটি তাহলে পাবো 200। এটাকে 3 দিয়ে যদি কাটি, 3 4 12, 2 27, 3 9 27, তাহলে পেলাম 49/200। তাহলে যে যতগুলো যোগ করলাম সবগুলো মিলে হচ্ছে 200-র মধ্যে 49 ভাগ। তাহলে টোটালটা খুঁটিটার যে 200 অংশ হয় তার মধ্যে 49 ভাগ যদি বাকি রঙগুলো হয়, তাহলে সবুজ রঙটা কত আছে? সবুজ রঙটা আছে এই 200 থেকে পরবর্তী যে এটা সেটা মানে কি 1 থেকে বাদ দিতে। টোটালটা আমরা যদি মনে করি 1 অংশ, সেখান থেকে 49 আর 200 বাদ দিতে পারি, এভাবেও বের করতে পারি, অথবা আমরা মুখোমুখি করে নিতে পারি। যে কীরকম, যে 200-র মধ্যে তো 49 ভাগ যদি বাকিগুলো হয়, তাহলে সবুজ অংশটা কতটুকু? সবুজ অংশটা হবে যে 49 বাদ দিতে 200 থেকে, তাহলে পাবো কত? তাহলে পাবো 151/200। এই অংশটা হচ্ছে কি, এটা হচ্ছে সবুজ। তাহলে এটা তো বলেই দেওয়া আছে যে 12.8 মিটার। তাহলে শর্তানুসারে আমরা এরকম বলতে পারি যে 151/200 মিটার
সমান সমান হচ্ছে এত অংশ সমান সমান হচ্ছে 12.08 মিটার। তাহলে এভাবে এক অংশ সমান বের করে নিই। তাহলে এক অংশ মানে টোটাল খুঁটিটির দৈর্ঘ্য এক অংশ ধরি, তাহলে কী পাবো? এটা পাবো 12.08 বাই 151/200। একে আমরা কাটাকাটি করতে পারি। কাটাকাটি করার জন্য সুবিধা হবে কি, আমরা প্রথমে এটাকে আমরা ভেঙে নেব। কীভাবে ভাঙবো? যে 12.08 রাখলাম, তার সাথে দশমিকের জন্য একটা 1, পরে দুটো 0। এবার যেহেতু এটা নিচের অংশটা ভাগ অংশ আছে, এটাকে যখন আমরা গুণ করব তখন এটা উল্টে যায়, 200 চলে যাবে উপরে আর 151 চলে আসবে নিচে। এটা কাটাকাটি করো, তাহলে 2 হবে। আর এটা দিয়ে এটাকে সরাসরি কেটে দিই যদি, তাহলে পাবো কত? 8 দিয়ে কাটবো। 8 দিয়ে এটাকে কাটলে 1260 পাবো। তাহলে সমান সমান 8 দুগুণে 16। তাহলে খুঁটিটির টোটাল দৈর্ঘ্য হবে 16 মিটার। এখানে অপশন হয়ে যাবে সি, সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, নিচের কোন ভগ্নাংশটি সবচেয়ে বড়? তাহলে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? এটা আমরা সরাসরি মুখে মুখেই করতে পারি দেখে দেখে, কারণ এটা আমরা জানি পূর্ণ সংখ্যা মানে কি, এই 4 পূর্ণ 2/3 মানে 4 প্লাস 2/3। তাহলে এইভাবে যদি দেখি এটা 4 এটা 4, কিন্তু এটা যদি ভাগ করি 12 দিয়ে 39কে, তাহলে 4 বাদ দিলে 4 বাটে 48, বেশি হয়ে যাচ্ছে, যায় না, 3 দিয়ে যাবে। তাহলে এটা একটা করেই দেখাই। 39কে যদি আমরা 12 দিয়ে ভাগ করি, তাহলে 3 12 36, তাহলে 3 পূর্ণ 3 12 এরকম পাবো, বা 3টাকে কাটলে 1, এটা পাবো 4, না 1 4, 3 পূর্ণ 1 4 পাবো। এগুলো সব আছে 4 পূর্ণ, এটা হচ্ছে 3 পূর্ণ। তাহলে অবশ্যই এক্ষেত্রে একইভাবে 3 বারং 36, 4 বারং 48, 48 হচ্ছে না, তাহলে এটাও 3 পূর্ণই থাকবে। সুতরাং আমরা দেখেই বলতে পারি এটাও 4 এটাও 4। কিন্তু এবার ধরো তোমার কাছে 3 টাকা আছে, তুমি তার কাছ থেকে 2 টাকা পেলে, 3 টাকা থেকে 2 টাকা পাচ্ছ, এটা বেশি না হচ্ছে কারো কাছে 6 টাকা আছে তুমি 1 টাকা পাচ্ছ, এটা বেশি? তাহলে অবশ্যই 3 টাকা আছে যার কাছে তার 2 টাকা পাচ্ছ। তাহলে এটা দেখে দেখেই আমরা উত্তর করে দিতে পারি। এবার যদি ভাবো তোমরা এটাকে ডিটেলসে করবো, সেটাও আমরা করতে পারি। পরবর্তী প্রশ্ন, 24 জন লোকের একটি পুকুর কাটতে 12 দিন সময় লাগে, তবে কতজন লোক 8 দিনে ওই পুকুর কাটতে পারবে? তাহলে এই ক্ষেত্রে কী করব? সমস্যাটা লিখব যে লোক সংখ্যা আর একদিকে আছে সময় বা দিন। তাহলে 24 জন লোকের যদি 12 দিন সময় লাগে, তাহলে 8 দিনে যদি করতে যাই কাজটা, তাহলে কতজন লোক লাগবে, এটা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে রাখলাম। তাহলে দেখো 24 জন লোকের যদি 12 দিন সময় লাগে, তাহলে 12 দিনের কাজ সে লোকটা সেই পরিমাণ যদি 8 দিনে করতে চাই, তাহলে লোক বেশি লাগবে। 12 দিনের কাজ যদি সে 8 দিনে করতে চাই, অবশ্যই লোক সংখ্যা বাড়াতে হবে। তাহলে একটা কমলে একটা বাড়ছে, এই ধরনের সম্পর্ক হচ্ছে ব্যস্ত সম্পর্ক। এই ধরনের যে ভগ্নাংশ সেটা হচ্ছে ব্যস্ত অনুপাতিক। এক্ষেত্রে কী করবো? তাহলে লোক সংখ্যা কী করবো না, লোক সংখ্যা সমান সমান হবে 24 গুণিত ব্যস্ত অনুপাতিক হলে কী হয়, উল্টায় না, মানে 12 আছে উপরে, তাহলে 12ই থাকবে, 8 নিচে চলে আসবে। 8টা যদি ঘাঁটি, 3 8 24, তাহলে 3 12 36, তাহলে 36 জন। তাহলে এখানে উত্তর হয়ে যাবে যে লোক লাগবে 36, অপশান ডি। গ্রুপ ডি পরীক্ষার শেষ প্রশ্ন, 3কে কত দিয়ে গুণ করলে -1 পাওয়া যাবে? একটা কথা মনে রাখবে, কোনো সংখ্যাকে যদি তার অনন্যক দিয়ে গুণ করা যায়, তাহলে সেই ক্ষেত্রে 1 পাওয়া যায়। অনন্যক মানে কোনো একটা সংখ্যা, ধরো 3, তাহলে তার অনন্যক হয়ে যাবে 1/3। এটা হচ্ছে অনন্যক, সেই সংখ্যা 1 সেই সংখ্যা, সেটা হচ্ছে তার অনন্যক। তাহলে এটাকে যদি আমরা তার অনন্যক দিয়ে গুণ করি, তাহলে পাবো 1। দেখো এটাকে যদি আমরা 3 গুণিত 1/3 গুণ করলে পাবো 1। কিন্তু যেহেতু এখানে বলেছে -1 পেতে হবে, তাহলে আমরা কী করতে হবে, সেই অনন্যকটাকে মাইনাস দিয়ে গুণ করতে হবে। কী করতে হবে? মাইনাস দিয়ে, এটাকে মাইনাস দিয়ে গুণ করতে হবে। তাহলে -1/3 হচ্ছে এখানে সঠিক উত্তর।